কার্যত বিএনপি কিন্তু একা। দেখেন, যারা মানুষের তাল লয় সুর বুঝে, পালস বুঝে, তারা কেউ কিন্তু বিএনপির সুরে কথা বলছে না। বিএনপির সুরে সেই গুটি কয়েক লোক, সামান্য কয়েকজন লোক কথা বলছে, যাদের সাথে বিএনপির আঁতাত বলেন, জোট বলেন বা জামায়াত বিরোধী জোট বলেন, এটা হয়ে গিয়েছে। এটা তাদের বক্তব্য দেখলে বুঝতে পারবেন। আমরা কোন পার্ট আগে আলোচনা করব? কারা বিএনপির পক্ষে, এই পার্ট আলোচনা করব, নাকি কেন কিভাবে বিএনপি জনমানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে সেই পার্ট আলোচনা করব? আমরা দুটি পার্ট তো আগে আলোচনা করি, কিভাবে কেন বিএনপি জনমানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেখেন, ভারত ইস্যুতে বিএনপির কোনো পরিষ্কার অবস্থান নেই। ইসলাম ইস্যুতে বিএনপির অবস্থান ধূম্রজাল, বিভিন্ন রকম বিভ্রান্তিকর। কখনো বলছে আমরা ইসলাম বিরোধী নই, আবার কখনো বলছে আমরা শরিয়া আইন মানি না, আবার কখনো বলছে আমরা জামায়াতকে আর কোনো চান্স দিব না, আবার সেটা সেই সাক্ষাৎকার দিয়ে অস্বীকার করছে। আবার কখনো বলছে চরমোনাই আওয়ামী লীগের দালাল, স্লোগান মিছিল দিয়েছে এই যে মাস তিনেক আগে। আবার কখনো চরমোনাইয়ের হুজুরের কাছে গিয়ে পান খেয়ে আসছে একসাথে বসে। যখনই অন্য কোনো ইসলামী দলের সাথে চরমোনাইয়ের একটু আলাপ আলোচনা হয়, তখন তারা চরমোনাইয়ের বিরুদ্ধে বলে, আবার যখন তারা চরমোনাইয়ের কাছে যায় তখন চুপ থাকে। কিন্তু চরমোনাইয়ের তৃণমূলের সমর্থকরা বিএনপিকে পছন্দ করে না। এটা চরমোনাইয়ের পীর সাহেব হুজুর বুঝেন কিনা এটা ওনার ব্যাপার। তবে চরমোনাইয়ের পীর সাহেব হুজুর আমার কাছে খুব ভারী মনে হয়, ভালো মনে হয়। যাই হোক, বাকিটা আল্লাহ ভালো জানে। আমি ফয়জুল হক হুজুরের কথা বলছি না। কোনো বুজুর্গ মানুষ এইভাবে কথা বলতে পারে না। কিন্তু আমি রেজাউল করিম হুজুরকে সত্যিকার অর্থে, আমি রেজাউল করিম হুজুরকে একবার স্বপ্নে দেখেছি। উনি এবাদত করতেছেন, চারপাশে মানুষ তাকে গালাগালি করতেছে, উনি খুব সুন্দর একটা জায়গায় বসে এবাদত করতেছেন, সূর্য ডুবে যাওয়ার একটু আগে আগে। যাই হোক, সেটা অবশ্য ব্যক্তিগত স্মৃতি। তো এই যে অবস্থান নিয়েছে, ভারত ইস্যুতে তাদের অবস্থান পরিষ্কার নয়, ইসলাম ইস্যুতে পরিষ্কার নয়, শরিয়া ইস্যুতে তাদের অবস্থান পরিষ্কার নয়, এবং মুসলমানদের উপরে শেখ হাসিনা তথা ভারতের নির্দেশে শেখ হাসিনার আয়োজনে যে অত্যাচার নির্যাতন হয়েছে সেই ইস্যুতে বিএনপির অবস্থান পরিষ্কার নয়। এমনকি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের বিরুদ্ধে যেই মিথ্যা অপপ্রচার প্রথম আলো চালিয়েছে, যেগুলোর প্রমাণ এখনো আছে, ডাইরেক্ট চোর বলতো তারেক রহমানকে, খালেদা জিয়াকে চোর বলতো, আপনি বুঝেন, সেগুলোর প্রতিবাদের ব্যাপারে বিএনপির ভিতরে কোনো গ্রুপ নেই। অথচ আমাদের সম্পাদকের সাংবাদিককে মেরে দিয়েছে, তাদের অফিসে ফেলে তার ফোন ভেঙে ফেলেছে। এটা কিন্তু বিএনপির গণবিরোধী অবস্থান। তার উপরে আপনি দেখবেন পিনাকির একটা বক্তব্য, যুক্তিকে বিএনপির পক্ষের কোনো লোক কি পরিষ্কার বিশ্লেষণ করতে পারছে যে এটা ভুল, এটা মিথ্যা? পারেনি। তাকে নিয়ে স্যাটায়ার করেছে, গাঁজাখুরি অথবা গোয়ার্তুমি বা আপনার গোজামিল বিরোধিতা করেছে। যুক্তি তর্কের খাতিরে আপনি একজনকে চ্যালেঞ্জ করতে পারেন, সেই জিনিসটা না করে এই অবস্থান নেওয়াটা একটা গোয়ার্তুমি মনে হয়। চ্যালেঞ্জ করতে পারেনি। ইলিয়াস হোসেনের কোন বক্তব্যকে বিএনপি চ্যালেঞ্জ করতে পেরেছে? কনক সরোয়ারের কোন বক্তব্যে? সেনাবাহিনী বিচারের ইস্যুতে, বিডিআর বিদ্রোহের ইস্যুতে বিএনপির অবস্থান পরিষ্কার নয়। তো তারপরেও কিছু লোক বিএনপির পক্ষে, মনে হয় যেন বাংলাদেশের সব পার্টি বিএনপির পক্ষে। আপনার ডাক্তার জাহিদকে দেখবেন বিএনপির পক্ষে, কি বলে। তারপরে আমার প্রিয় একজন বুদ্ধিজীবী রেজাউল করিম রনি, আরে বিএনপির পক্ষে কি অবস্থান। হ্যাঁ, তারপরে আপনার আকিজ মিডিয়া কর্পোরেশনের সিরাজুল ইসলাম, আমার খুব প্রিয়, হ্যাঁ, পাস টুডেতে কাজ করতো, ইরানে চাকরি করতো, খুব সিনিয়র সাংবাদিক, ইরান এসে বিএনপির পক্ষে ব্যাপক বলে। এরপরে আপনি দেখবেন গণ অধিকার পরিষদের নুরুল ইসলাম নুরুল হক নূর, তারপরে এনসিপি নেতা নাহিদ ইসলাম কিভাবে জামায়াতকে মানে অপবাদ দিয়ে বিএনপিকে সেভ করে। ধরেন এই যে মসজিদে হামলা করেছে, কোথায়? নোয়াখালীর কাশেম বাজারে, কবিরের হাট, কাশেম বাজার,
আপনার মসজিদে হামলা করেছে। এটা কিন্তু মারাত্মক খবর। এখন এটাকে ধামাচাপে দিতে হলে আরেকটি খবর তৈরি করতে হবে না? সেই খবরটা কি? সেই খবরটা নাহিদ ইসলাম বলে দিয়েছে জামায়াত রাজনৈতিক প্রতারক। এবার মসজিদে হামলার বিষয়টি ধামাচাপা পড়ে গিয়েছে, টক শোতে আলোচনা শুরু হয়েছে এটা। তাহলে বুঝেন বিএনপি আসলে আপনি উপর দিয়ে দেখতে পাচ্ছেন জামায়াত একা, এটাই জামায়াতের পরীক্ষা। উপর দিয়ে আমরা দেখতে পাচ্ছি না জামায়াতকে সবাই একা করে দিচ্ছে, এনসিপি, গণ অধিকার পরিষদ, হেফাজত, মামুনুল হক সব বিএনপির সাথে, জামায়াত একা। কার্যত জামায়াত বুঝে কিনা আমি জানি না, পাবলিকের সাথে জামায়াতই আছে। মনে রাখবেন এই দেশের মিডিয়া যার পক্ষে থাকবে, বাংলাদেশের মিডিয়া, গণমাধ্যম, চ্যানেলগুলো যেই দলের পক্ষে বলবে সেই দল বাংলাদেশের পক্ষে নাই, এটা পরিষ্কার মনে রাখবেন। পারলে এই বক্তব্যটা, এই সেন্টেন্সটা দিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিবেন। ভারত যার প্রশংসা করবে সে বাংলাদেশের পক্ষে নাই। বাংলাদেশের এই পত্রপত্রিকা দুই একটা তো আছে, এগুলো আসলে টোন খুব দুর্বল, চ্যানেল বলেন, এরা যত বাংলাদেশের যেই দলের পক্ষে এরা কথা বলবে এরা বাংলাদেশের পক্ষে নাই, সেই দলটি অচ্যুত। এই সূত্রে সহজভাবে আপাতত ফেলে দিতে পারেন। আর বাংলাদেশে কি আসলে কার্যত কোনো সাংবাদিক আছে? বাংলাদেশে কোনো, আপনার মাইন্ড করবেন না, কোনো আলেম নাই, কোনো সাংবাদিক নাই। দুইটা জিনিসের বাংলাদেশের অভাব। আলেমরা আছে, সুর বদলাবে, নিরাপদে থাকবে, মাশাআল্লাহ সেভে থাকবে, কোনো কিছু নিয়ে অ্যাডভান্স কোনো পদক্ষেপ নিবে না দেশের ব্যাপারে। আপনি এই যে ভারতে একজন অভিনেতা আছে না, বিজয় থালাপাতি, কি কঠিন অবস্থান নিয়েছে মোদির বিরুদ্ধে, রেজিমের ক্ষমতার বিরুদ্ধে। বাংলাদেশে একজন জনপ্রিয় অভিনেতা, নায়ক বা নায়িকার কথা ভাবেন, ক্ষমতার বিরুদ্ধে এভাবে শক্ত অবস্থান নিতে পারবে? পারবে। ওই ইউনূসের বিরুদ্ধে শাওন যেভাবে নেয় চরিত্রহীন, ডক্টর ইউনূস কিছু বলবেন এটা জানে। শাকিব খান কি সেই অবস্থান নিয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে? নেয়নি, বরং পাঁচ হয়ে সালাম করছে, তাই না? মানুষকে একের পর এক মানুষ মারছে, আয়নাঘরে মানুষ লুকানো, আর তারা শেখ হাসিনার সাথে হেসেছে, অপু বিশ্বাস মা ডেকেছে। তাহলে সাংস্কৃতিক অঙ্গন বলেন আর ওয়াজের হুজুর বলেন আর আপনি সাংবাদিক বলেন, এরা কেউই কিন্তু মানুষের পক্ষে অবস্থান নেই। কার্যত বাংলাদেশে কালচারাল অ্যাক্টিভিজম, জার্নালিজম অ্যান্ড আপনি যদি এটাকে ধরেন ফ্যাসিজম, এগুলা তো একাকার হয়ে গিয়েছে। জার্নালিজম, কালচারাল অ্যাক্টিভিজম অ্যান্ড ফ্যাসিজম একাকার। কার্যত বাংলাদেশে কোনো সাংবাদিকতা নাই, কোনো আলেমও নাই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। পর্বটা কি কঠিন হয়ে গেল, এলোমেলো হয়ে গেল? আসসালামু আলাইকুম।